সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্বর্ণ ব্যবসায়ী খুনকাণ্ডে গ্রেফতার ভিডিও প্রশান্ত বর্মন, ভাইপোকেও গ্রেফতার হতেই হবে বিস্ফোরক শ্যামপ্রসাদ। জলপাইগুড়িতে ব্রাউন সুগারের দৌরাত্ম্য প্রতিবাদ করতেই ব্যবসায়ীর উপর হামলা, ভাঙচুর দোকানে। জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন। সোমবার গভীর রাতে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বিলাসবহুল গাড়িতে বসে থাকা এক ব্যক্তি ফেসবুক লাইভে এক কলকাতাবাসীর প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন। পরে জানা যায় গাড়িতে থাকা ব্যক্তি আর কেউ নন, খুনের মামলায় অভিযুক্ত এবং সুপ্রিম কোর্টের গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা বিডিও প্রশান্ত বর্মন। ভিডিও ভাইরাল হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশের নিকটবর্তী থানার আধিকারিকেরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত বর্মন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ। তিনি বলেন, রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। প্রশান্ত বর্মন শুধু নয়, ভাইপো সহ যারা অন্যায় ও অত্যাচার করেছে তাদের সকলকেই গ্রেফতার হতেই হবে। তার কীর্তি ছাত্রকে বাঁচিয়ে এতদিন ধরে রেখেছিল, বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। কলকাতা হয়তো কালীঘাটেই হয়তো লুকিয়েছিল। তো গতকাল মদ্যপ অবস্থায় তিনি ধরা পড়েছেন। এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি যেমন দুর্নীতিতে অভিযুক্ত, তার নামে একাধিক জমির সংক্রান্ত মামলাও রয়েছে, জিরো পেয়ে তিনি বিডিও হয়েছেন, তেমনি একজন অলংকার ব্যবসায়ীকে হত্যার একটা মামলা রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকেও তার বেল রিজেক্টেড। তারপরেও তিনি প্রাক্তন যে সরকার তার ছত্রছায়ায় তিনি লুকিয়েছিলেন। বর্তমানে তিনি গতকাল ধরা পড়েছেন। এবার তার বিচার হবে এবং তিনি যত পাপ করেছেন সব পাপের বিচার এবার তিনি বুঝতে পারবেন এবং তার যে গন্তব্যস্থল কোথায়, তার বিরুদ্ধে যতগুলো তদন্ত আটকে ছিল সব তদন্ত শুরু হবে এবং তিনি তার সঠিক জায়গা খুঁজে পাবেন। আগে তো দেখা গেছে পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা ক্ষুব্ধ ছিল মানুষ, এবার পুলিশ নিজেই লাইভ করে দেখিয়ে দিচ্ছে প্রশান্ত বর্মনের এই কীর্তি। এটা নিয়ে কী বলবেন আপনাদের সরকারের আমলে? দেখুন, এখন কোনো আমাদের সরকার নয়, এখন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন হচ্ছে আইনে শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর পূর্বে যেই সরকার ছিল তাদের ব্যক্তিগত আইন চলতো, তাদের দলের আইন চলতো, কিন্তু আইনে শাসন বাংলায় ছিল না। এবার জিরো টলারেন্স নীতিতে পশ্চিমবঙ্গ সরকার চলছে। পশ্চিমবঙ্গ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছেন, কিন্তু সরকার যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ জনগণের সরকার হয়েছে এবং এই সরকার যা যা অন্যায় হয়েছে বাংলার মানুষের সাথে আর যারা অন্যায় করেছেন তাদেরকে প্রত্যেককে ধরে নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা এই সরকার করবে এবং এই পুলিশকেই দেখবেন, এই পুলিশের দাবাং ভিডিও যিনি দাবাঙ্গিরি দেখাতেন তাকে কি করে দাবাং পুলিশ অফিসাররা তার নিজের কীর্তি দেখাবেন এবং ইনার বিরুদ্ধে সঠিক তদন্ত করে ইনাকে তার জায়গায় জেলের মধ্যে পুরে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে ব্রাউন সুগারের দৌরাত্ম্য প্রতিবাদ করতেই ব্যবসায়ীর উপরে হামলা, ভাঙচুর দোকানে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে ব্রাউন সুগারের কারবার। এরই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়, কলেজের দ্বিতীয় গেটের সামনে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে বসেছে ব্রাউন সুগারের আসর। স্থানীয় ব্যবসায়ী সহদেব ঘোষ এর প্রতিবাদ জানালে ব্রাউন সুগারে আসক্ত কারবারিদের একাংশ একজোট হয়ে তার উপরে চড়াও হয়। নৃশংসভাবে মারধরের পাশাপাশি তার দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বিচার চেয়ে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের বাড়িতে গিয়ে পৌঁছন সহদেব। বিধায়ক তার চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন। ঘটনাটা অনেকদিন ধরে এখানে বিএস ফোর্সের একটা আড্ডা জমেছে, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড গেটে।
তা আমরা অনেকবারই এদেরকে প্রতিবাদ করেছি, এরা শোনেনি। তা এবার মা বোনদের মানে জাতা ভাষায় গালাগালি করে, এইসব নেশা করে, কাউকে মানে টানে না। এবার ওর বাবাকে ডেকে আজকে আমি বললাম যে বিনোদা, তোমার ছেলে এরকম করছে, তা তুমি ওকে একটু বুঝাও, সাবধান করো। বলে যে না, আমার ছেলে তো এরকম করে না, আমার ছেলে বিএস খায় না। হ্যাঁ, আমার ছেলেকে বিএস খায়, তুই প্রমাণ দিতে পারবি। এক কথা দুই কথা কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটির পর ও বলে দাঁড়া, তোকে আমি ব্যাটিং করব, আমি ছেলেকে ডাকি নিয়ে আসি। এবার ও ডাকতে গিয়ে যারা যারা বিএস খায়, মানে ওদের 5-6 জনের একটা গ্রুপ আছে, ওটা টিমটাকে নিয়ে আসছে। টিমটাকে নিয়ে আসার পরে আমাকে মারতে মারতে দোকানের ভিতরে ঢোকায় দিয়েছে, আমার দোকানেও ভাঙচুর করছে, ইট দিয়ে আমার মানে এইখানে মাথায় মারছে, মাথা ফাটা দিছে। এইখানে মানে একটা কি হাতে ছিল ওদের, ওইটা দিয়ে মানে ধারালো কিছু টাইপের আর কি, আংটি ফাংটি কিছু মানে পাঞ্চ পড়ে না, মানে ওই যে ওগুলা, হ্যাঁ মানে এইভাবে থাকে যে, ওগুলা দিয়ে মায়ের আমাকে এখানেই করলো। ঠিক আছে, এবার মায়ের এবার আমি তখন কি করব, আমরা দুইজন এবার সবাই ঠেকাঠেকি করলো। ঠেকাঠেকি করার পরে তারপরে ওরা ওদের মতন ওইদিকে চলে গেল। এবার আমি চিন্তা করলাম যে আমরা দুই ভাই তো ওদের সাথে লড়তে পারবো না, তা আমি দাদার কাছে যাই, বিধায়কের কাছে, উনি কি আমাকে বলে উপদেশ দেয়, তার জন্য আমি এখানে এসেছি। আমরা প্রশাসনকে আমরা বারংবার বলছি এবং প্রশাসনের সাথে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি। যেখানে যেখানে ড্রাগস এবং নেশাখোর যারা আছে তাদেরকে অতি সত্বর খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমাদেরকে বলা আছে। অনেক জায়গায় ড্রাগস সাপ্লাই হচ্ছে। এই যুব সমাজ আজকে শেষ। যুবরা বুঝতে পারছে না তো তাদের জীবনটা কোথায় যাচ্ছে। আজকে একটা ঘটনা ঘটলো কলেজ মোড়ে, সেখানেও ড্রাগসের ব্যাপারেই ঘটনাটা ঘটলো। আমরা আগামী দিন দেখছি যে কারা কারা ড্রাগসের এখানে পাচারকারী, কারা ড্রাগস সাপ্লাই করে, সে ব্যাপারটাও আমরা আগামী দিন দেখব। এবং যে ঘটনাটা ঘটলো ইঞ্জিনিয়ারিং কলেজে, ওই পেশেন্টকে বলছি হসপিটালে ভর্তি হওয়ার জন্য, হওয়ার পরে একটা কমপ্লেন করবে থানাতে, তারপরে ব্যবস্থা হবে যে ব্যবস্থা নেওয়ার। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষিকার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগে ফের বিতর্কে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। অভিযুক্তের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই শিক্ষিকা। নতুন সরকারের কাছে ন্যায্য বিচারের প্রত্যাশা তাদের। অভিযোগ 2025 সালের 4 জানুয়ারি স্কুলের ক্লাসরুমে প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে উঠবস করানো হয় এবং সহকারী প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্রকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। দুই শিক্ষিকার দাবি, অভিযুক্তের প্রভাব এবং শাসানির কারণে এতদিন তারা মুখ খুলতে পারেননি। পরে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছরের 10 নভেম্বর ঘটনাটির সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ্যে আনেন। এরপর বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। শিক্ষিকাদের অভিযোগ, একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও এতদিন কোনো বিচার মেলেনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে সাহস পেয়ে তারা আবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের আশা, এবার পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা হয়েছিলাম গত বছর জানুয়ারি মাসে, ঘটনা ঘটছিল 24-এর শেষ দিক থেকেই। জাস্টিস বিশ্বজিৎ বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন স্কুলের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য। তাকে আমরা যেভাবে অবহিত করেছিলাম সেটি আমাদের প্রেসিডেন্টের পছন্দ হয়নি। ফলে সেই সময়টা দিয়ে আমাদের সহপ্রধান শিক্ষিকাও নিয়োগ হয়েছিলেন একদম যথাবিহিত নিয়ম অনুসারে। তার নিয়োগ প্রক্রিয়াটিকেও অনুমোদন দিয়েছিলেন ডিআই। কিন্তু 4 তারিখ আমাদের স্কুলে একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হয়। উনি আরও 150 বাচ্চা ক্লাস 5-এ ভর্তি করতে বলেন একটা বড়সড় অর্থের বিনিময়ে। আর সহপ্রধান শিক্ষিকাকেও টাকা পয়সার কথা তিনি কিছু বলেছেন। তো যেহেতু সহপ্রধান শিক্ষিকার সঙ্গে একটা বাদানুবাদে টিচার্স রুমে তিনি জড়িয়ে পড়েন, আমি কেন তাকে থামাইনি এবং আমি তার কথার অবাধ্যতা করছি, ভর্তি নেব না, এই জন্যেই কিন্তু উনি তখন বলেন হ্যাঁ আপনাকে উঠবস করতে হবে। এবার দরজা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে আরও কোনো খারাপ কিছু পরিস্থিতি হতে পারে কি না একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাকে বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে হয়।
কিন্তু বিষয়টি আমি সে সময় লজ্জার খাতিরেই বলুন বা স্কুলের সুনামের জন্যই বলুন সরাসরি সংবাদ মাধ্যম বা থানায় জানাইনি। আমি কিন্তু চেয়েছিলাম বিদ্যালয় শিক্ষা দপ্তর অর্থাৎ আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা ব্যাপারটি পুলিশের গোচরে আনবেন। আমরা ডিআইকে জানাই 9 তারিখেই এবং একদম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও চিঠি যায়। কোনো ব্যবস্থা যখন নেওয়া হলো না তখন এর মধ্যে কিন্তু টিচারদেরকে হাত করে রেজলিউশন নেওয়া, মিথ্যে অভিযোগে সই করানো, অনেক ঘটনা স্কুলে ঘটতে থাকে পরপর। কোনো কিছুতেই না, আমি কিন্তু থানাতেও সেই সময় এসপিকে মেল করে একটা অভিযোগপত্র জানিয়েছিলাম যে আমার এই ইয়েটি কমপ্লেইনটি এফআইআর হিসেবে ট্রিটেড হোক, তাতেও কোনো কাজ হয়নি। ফলে আমি 14-11-তে একটা রিট পিটিশন ফাইল করি 23-21, যাতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা করা হয় যে তারা কোনো ব্যবস্থা নেননি। আর আজকে আমরা এসেছি থানায় সেই ব্যাপারে নালিশ জানাতে। কোন পরিস্থিতিতে আপনার কান ধরে উঠবোস করতে হয়েছিল এবং কে করিয়েছিল সেটা? এখনকার যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি তো এখন ভেঙে গেছে, যাই হোক তিনি কান ধরে উঠবোস করিয়েছিলেন, যেটা সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার। বাড়তি ভর্তি এবং স্কুলে তার কথা মেনে কাজ হচ্ছে না, সহপ্রধান শিক্ষিকা তিনি টাকা পয়সা দিচ্ছেন না এবং তার মুখে মুখে তর্ক করেছেন। তিনি হাউস অ্যারেস্টের কিন্তু হুমকিও ওনাকে দিয়েছিলেন একদম প্রকাশ্যে। বিরোধী দলনেতা এই বিষয়টা কিন্তু টুইটও করেছিলেন, সোশ্যাল মিডিয়াও দিয়েছিলেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় উনিই সর্বপ্রথম প্রকাশ্যে আনেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেখান থেকেই আমি সাহস পেয়েছি এই ব্যাপারটা নিয়ে আরও লড়াই করা। এখন তো তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে কোনো চিঠি পাঠিয়েছেন আপনি? না, তার কাছে একটি মেল করেছি। ওনার সেই টুইটের তিনি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সেই লিঙ্কটি দিয়ে, এবং আমি আশা করব যে সর্বোচ্চ প্রশাসক হিসেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। কবে মেল করেছিলেন? কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে সুনীতিবালা সদর গার্লস স্কুল জলপাইগুড়ি তার প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয় আমার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করেছেন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। সেই সিসিটিভি ফুটেজটা যিনি ভিত্তিহীন সিসিটিভি ফুটেজটা ওনার দাবি অনুযায়ী সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ উনি সেটা প্রকাশ করেন যখন ওই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগে 7ই নভেম্বর, আর এফআইআর করলেন আজকে 18 মাস পরে। তাও এবং ওনার যেহেতু আমি অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট টিচার সুনীতিবালা সদর গার্লস, তার যে রিক্রুটমেন্টটা উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে সেটা অবৈধ ছিল, সেটাকে ক্যান্সেল করে এবং হাইকোর্টে গিয়েও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে সেটা আমরা ক্যান্সেল করি ইউনিনিমাস রেজলিউশন নিয়ে, এবং তারপর ডিআইও সেটাকে একই মানে সেই ক্যান্সেলেশনে সিলমোহর দেন। তারপরে হাইকোর্টে গিয়েও অরুণিমা মৈত্র সুরাহা পাননি আজ পর্যন্ত বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর, এবং সুতপা দাস এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে সুনীতিবালা সদর গার্লস থেকে ইন্টারিম অর্ডার চেয়েছিলেন সরানোর জন্য। দুটো শুনানির পরে সেখানেও তিনি কোনো অর্ডার পাননি। আজকে তিনি নির্বাচনের আগে নির্বাচনের সময় তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে এখন বিজেপির কাছে আশ্রয় চাইছেন, সেটা তিনি চাইতেই পারেন, কিন্তু আমি এই মামলাতে প্রমাণ করে ছাড়বো যে উনি মিথ্যা আমি সত্যি, এবং ওনাকে এই মামলায় গোহারা হারাবো আজকে আমি আপনাদের বলছি। তাই আমি আপনাদের বললাম যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসাবশত উনি এই এফআইআর লঞ্চ করেছেন, কিন্তু উনিও যেন ভুলে না যান ওনারও অনেক বলগাহীন দুর্নীতি রয়েছে, যেটা আমরা অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধেও কিন্তু আগামী দিনে আইনানুগ ব্যবস্থা হবে। জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি সরকারি শৌচালয়কে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাজ্য সরকারের অর্থে নির্মিত আধুনিক শৌচালয়টি তৈরি হয়ে গেলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য কখনো খুলে দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, কাউন্সিলরের উদ্বোধনের অপেক্ষাতেই মাসের পর মাস তালাবন্ধ অবস্থায় পড়েছিল শৌচালয়টি। অবশেষে সরকার পরিবর্তনের পর ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে শৌচালয়ের তালা ভেঙে দেন। এরপর থেকেই সাধারণ মানুষের সেখানে শৌচকর্ম শুরু করেন। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দে অভিযোগ করেন, উপযুক্ত জায়গার অভাবে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল, অথচ এলাকায় সরকারি উদ্যোগে তৈরি ঝাঁ চকচকে শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। তাই বাধ্য হয়েই এলাকাবাসী তালা ভেঙে শৌচালয় খুলে দেন। অন্য এক বাসিন্দা লক্ষ্মী মণ্ডল জানান, বিষয়টি নিয়ে বহুবার কাউন্সিলরকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার অভিযোগ, ভোটের কথা মাথায় রেখেই উদ্বোধনের অপেক্ষায় ছিলেন কাউন্সিলর। ভোট শেষ হওয়ার পরও শৌচালয় খুলে না দেওয়ায় ক্ষুব্ধ মানুষ নিজেরাই উদ্যোগ নিতে বাধ্য হন। এমনকি কাউন্সিলরের বাড়িতে গিয়েও তাকে বাড়িতে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। আমরা 12 নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা, আমরা বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ আমরা আসছি।
আমাদের দীর্ঘদিন থেকে ওনারা এখানকার 137 পার্টের যারা বাসিন্দারা আছে দীর্ঘদিন থেকে অসুবিধায় ফিল করছে। এখানে প্রচণ্ড জলের সমস্যা, পায়খানার সমস্যা। পায়খানা আগের সরকার বানায় রেখে গেছে, এক একটা পায়খানা 3-4টা পায়খানা বানায় গেছে, না পরিকাঠামো আছে না কিছু আছে। দীর্ঘদিন থেকে ওরা পায়খানায় জল ভাঙে পায়খানা যেতে পারছে না, যেগুলো বানাচ্ছে রাস্তা দিয়ে 1 হাঁটু জলের মধ্যে দিয়ে পায়খানা যাচ্ছে। এর জন্য আমরা 1-2টা যেখানে ভালো পায়খানা আছে সেটা আমরা দেখি তালা মারা আছে, যেটা ব্যবহার করতে পারছে না জনসাধারণ, তৈরি করছে কিন্তু ব্যবহার করতে পারছে না। তা ওনারা কাউন্সিলরের কাছে অনেকবার গেছেন, যাওয়ার পরে কোনো কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয়নি, কিছু কারণে শুধু বানা রেখে দিয়েছে। বলে আমাদের চেয়ারম্যান আসবেন, ওপেন করবেন, সেই করবেন। সেই পায়খানা যদি মানুষের অসুবিধা যদি হয়, মানুষের জন্য যদি বানানো থাকে, মানুষের সুবিধার্থে যদি এই জিনিসগুলো বানানো হয়েছে, তার মানুষের পয়সা দিয়ে এই জিনিসগুলো বানানো হয়েছে, মানুষের টাকা দিয়ে বানানো হয়েছে, মানুষ যদি উপভোগ না করতে পারে, ব্যবহার করতে না পারে, তাহলে তারা কিসের জন্য সরকার কিসের তৈরি করছে? আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এই যেটা পায়খানাগুলো বন্ধ করা আছে সেগুলো আমরা তালা ভেঙে মানুষের সুবিধার্থে আমরা ওপেন করে দিলাম। কতগুলো এরকম? কতগুলো? 3টা পায়খানা আছে, 3টা পায়খানা আমরা ওপেন করে দিলাম। মানুষ এটা ব্যবহার করুন। এই বর্ষার মধ্যে কোথায় যাবে মানুষ? মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য এই কাজটা আমরা করলাম। আমাদের প্রথম পদক্ষেপ এটা, মানুষের জনসাধারণের পিছনে পাশে এখানকার লোক স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিলাম। এলাকার বাসিন্দারা টয়লেট ভেঙে দিল, মানে ব্যবহারের যোগ্য করলো। এতদিন বন্ধ ছিল কি কারণে? আপনাদের কি হতো? ওরা খুলে নাই, বানাইছে পায়খানাটাও খুলে নাই, ছেলেপেলেরা সব ভিতরে নেশা করতো। আর কি বলবো ওদেরকে, বলার পরও আমরা বললাম, বলছে ভোটের পরে খুলে দিবে পায়খানা, খুলে নেই। আজকে কি হলো? আজকে কমিশনের বাড়ি গেলাম, কমিশন ঘর থেকে বার হয়ে নাই। আজকে কি নিজেরাই খুলে দিলেন? হ্যাঁ, আজকে আমরা নিজেরাই খুলে নিলাম। আমাদের কোথায় পায়খানা বাথরুম লাগবেই, আমরা যাবো কোথায়? এই অবস্থায় বাথরুমে আমরা যাইতে পারতেছি না। অবস্থা খারাপ, পায়খানা টাইখানা ঘরে জল ঢুকে যাচ্ছে আমাদের, এগুলাই জল কিসে নাই, কিছু হচ্ছেই না এখানে। ওই জন্য বললাম যে পায়খানা খুলে দিও। কোথায় যাবে তো লোকগুলা? একটা পায়খানা তো আমাদের হয় না, গেট নাই, পর্দা দিয়ে আমরা ব্যবহার করি। মেয়ে মানুষ, জোয়ান মেয়ে, সব আমার মেয়ে কোথায়? অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। হলদিবাড়ি, বামনহাট আর বালুরঘাট ইন্টারসিটি ট্রেন হঠাৎই বাতিল হয়ে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হলেন বহু নিত্যযাত্রী। মঙ্গলবার সকালবেলায় জলপাইগুড়ি টাউন স্টেশনে এসে ট্রেন বাতিলের নোটিশ দেখে হতাশ হয়ে পড়েন যাত্রীরা। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করে আগামী 1 জুন পর্যন্ত এই 2টি ট্রেন বাতিল রাখা হবে। ফলে অফিস যাত্রী, চাকরিজীবী আর সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বালুরঘাট যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা বেসরকারি সংস্থার কর্মী অংশুমান মজুমদার জানান, আচমকাই ট্রেন বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। আজ ট্রেন না চলায় কর্মস্থলে পৌঁছতে পারলাম না। রেল কর্তৃপক্ষ আগে থেকে জানলে বিকল্প ব্যবস্থা করা যেত। হঠাৎই ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ছেন বহু যাত্রী। দ্রুতই পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বলছি, আপনি কি স্টেশন থেকে ফিরে আসলেন? হ্যাঁ। কি কারণে? কারণ জানি না, গিয়ে দেখলাম লোকজন নেই। আচ্ছা, খোঁজ খবর নিলাম, একটা নোটিশ টাঙানো আছে, কোনো কারণ নেই। কোন ট্রেনের জন্য গিয়েছিলেন? হলদিবাড়ি বালুরঘাট ইন্টারসিটি। আচ্ছা, এটা কি দেখলাম বামনহাটটাও ক্যান্সেল। আচ্ছা, কারণ কোনো লেখা নেই, বললো লেখা আছে 31 তারিখ অবধি ক্যান্সেল। আচ্ছা, আর টাউনগুলো 1 তারিখ অবধি ক্যান্সেল। মানে হলদিবাড়ি থেকে এটা যায় হচ্ছে আপনার বামনহাট? একটা যায় বামনহাট, একটা যায় বালুরঘাট। আমি বালুরঘাটে যেতাম হরিশ্চন্দ্রপুরে। আচ্ছা, ওই ট্রেনটাই ক্যান্সেল। কোনো কারণ কিছু লেখা, স্পেসিফিক কোনো কারণ নেই। তাহলে আপনি এখন যাবেন কি করে? আজকে যাওয়াটা ক্যান্সেল হলো। আমি সার্ভিস করি, প্রাইভেট সার্ভিস। আচ্ছা, আজকে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। অন্যান্য দিন ঠিক সময় যেত ট্রেনটা? অমিত বণিকের রিপোর্ট। শতাধিক বছরের ঐতিহ্যবাহী গৌরীয়হাটে এখন আর আগের মতো ভিড় দেখা যায় না। মূলত গরু কেনাবেচা বন্ধ হয়ে যাওয়ায় হাটের মানুষজন আনাগোনা কমে গেছে। ফলে সমস্যায় পড়েছেন গরু ব্যবসায়ীদের পাশাপাশি সবজি, খাবার এবং গালামালের সঙ্গে যুক্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত গৌরীহাট প্রতি মঙ্গলবার বসে এবং এটি জেলার অন্যতম প্রধান গরুহাট হিসেবে পরিচিত। একসময় প্রতি মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই হাটে এসে গরু কেনাবেচা করতেন। সেই ভিড়কে কেন্দ্র করে জমজমাট ব্যবসা হতো সবজি, শরবত, খাবার ও অন্যান্য দোকানেও।
বহু মানুষ এই হাটের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সম্প্রতি রাজ্য সরকার পরিবর্তনের পর গরু কেনাবেচার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তার জেরেই বর্তমানে মঙ্গলবারের হাটে গরু কেনাবেচা কার্যত বন্ধ। ফলে এক সময়ের জনসমাগমে ভরা গৌরীহাট এখন অনেকটাই ফাঁকা। সবজি ব্যবসায়ী রাজা সাহা বলেন, বহু বছর ধরে এই হাটে ব্যবসা করছেন। গরু কেনাবেচা কেন্দ্র করেই এখানে সব ধরনের ব্যবসা চলত। স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, বাপ ঠাকুরদার আমল থেকে এই হাটে গরু কেনাবেচা হয়ে আসছে। এখন সরকারি নির্দেশে সেটা বন্ধ হয়ে যাওয়ায় হাট শুনশান হয়ে পড়েছে। বলছিলাম কিসের ব্যবসা করেন আপনি? আমি সবজি ব্যবসা করি। কত বছর থেকে এখানে? 30-35 বছর হবে। কোন হাটে আসছেন? এটা গৌরীহাট। এখানে মূলত কিসের ব্যবসা হতো? এখানে সব রকম ধান, পাট, গরু। না, মেন ব্যবসা কি হতো? গরু? হ্যাঁ, গরুর ব্যবসা। কি অবস্থা এখন তো ইলেকশনের পর গরু টরু উঠছে না হাটে আর। হ্যাঁ। আর হাটও সেরকম লাগছে না সেভাবে। কারণ সকালবেলা 7টা থেকে গরু উঠতো, এখন আর সেই আর গরু আসতে পারছে না। তা কেন, কি কারণ? ওই যে এই সরকার গরু টরু সব বন্ধ করে দিয়েছে। কবে থেকে এই হাটের এই অবস্থা? ইলেকশনের পরের থেকে। এখন এই যে গরু আসছে না, হাটের অবস্থা খুবই খারাপ। মানে লোকজন একদমই নেই। আগে সকাল 7টা থেকে হাট লাগতো। আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা ব্যবসা বাণিজ্যের দিকে খুবই খারাপ। কেন এই অবস্থা হলো? এই যে হাটের লোকজন আসতে পারছে না, গরু ছাগল টাগল কিছু নিয়ে গরু নিয়ে আসতে পারছে না। সেই বাজার খুবই ভালো ছিল, আমাদের সবজি বাজার খুবই ভালো ছিল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কিন্তু এই বছর সেটা নেই, একদমই নেই। কেন? এই যে গরু টরু আসতে পারছে না, লোকজন আসতে পারছে না। কতটা ক্ষতির মুখে পড়ছে? প্রচুর ক্ষতি। কি চান আপনারা এখন? আমরা চাই যাতে আরো হাটটা ভালো উন্নতি হোক। এটা মূলত কিসের হাট? এটা গরুর হাট, গরু বিক্রি হয়। কত বছর থেকে এটা? এটা আমার বাপ ঠাকুরদাদার আমলের হাট, আমরা বলতে পারবো না, কিন্তু আমার বয়স ধরে নাও এই 63-64 বছর, প্রায় 50 বছর থেকে হাটে আমি আসছি। কি করতেন? গরু? কার্তিক গরুর ব্যবসা করতাম। আর কি অবস্থা? এখন তো নাই, কিছু নাই। এই সরকার পরিবর্তন হওয়ার পরে কোনো গরু বাছুর উঠে না, হাটে আসছে না। না। এখন কি হবে? এখন পরিস্থিতি কি হয় দেখা যাক, সরকার কি সিদ্ধান্ত নেয়। আপনাদের কি অসুবিধা হচ্ছে এখন? আমাদের এখন ব্যবসা অচল হয়ে গেছে, আমরা বেগা হয়ে আছি। কতজন ব্যবসা করেন এরকম? হ্যাঁ, বহুত লোক আছে এখানে, হাজার হাজার লোকের ব্যবসা আছে ভাই। এখন কি অবস্থা স্যার? সব তো এখন ব্যবসা নেই বলে কেউ আসে না, আমি তো একটু বাজার করতে আসলাম। কত হাট থেকে আসতেছে না? প্রায় 3 হাট থেকে একদম বন্ধ হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে। এর আগে থাকতুক বাইরে ছিল, ওই দিন থেকে হাটটা হচ্ছে না। কোন দিন থেকে? সরকার হওয়ার পরে। মানে নতুন সরকার? হ্যাঁ। এখন কি করে চলবেন? এখন কৃষি বাড়ি করবো, ওইভাবে চলবো, জমি জায়গা আছে। এই হাট মানে ব্যবসা করতে হবে, এটা কোনো কথা হইল, বুঝছেন না? এখন আমরা কৃষি বাড়ি করে খাবো। যদি সরকার যদি হাটে গরু বেচা কিনা করতে না দেয়, যদি বেচা কিনা না হয়, তা মানুষ কেন বিভ্রান্ত হতে আসবে? আইসে তো লাভ হবে না। এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তা হাট হবে, নাইলে হবে না। এই হচ্ছে ব্যাপার। গানই তার প্রাণ, আর প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ যেন তার কাছে ভগবানের সমান। সেই অগাধ ভালোবাসা থেকেই এক ব্যতিক্রমী উদ্যোগে সামিল হয়েছেন জলপাইগুড়ি জেলার মালবাজারের বাসিন্দা বছর 52 মনোজ নায়েক। নিজের হাতে গড়ে তুলেছেন প্রিয় শিল্পীর একটি মূর্তি, আর সেই মূর্তিকে সঙ্গে নিয়েই স্কুটিতে চেপে রওনা দিয়েছেন আসামের উদ্দেশ্যে। পেশায় একজন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের মিস্ত্রি, তবে কাজের ফাঁকেই তার নিত্যসঙ্গী গান। বিশেষ করে জুবিন গার্গের গান ছাড়া যেন তার দিন সম্পূর্ণই হয় না। বহুদিন ধরে এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ পোষণ করে আসছেন তিনি। সেই আবেগ থেকেই নিজের হাতে তৈরি মূর্তি সরাসরি নিয়ে গিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন। স্কুটির পেছনে যত্ন করে বসানো হয়েছে সেই মূর্তি, আর সেটিকেই সঙ্গী করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিলেন তিনি। তার গন্তব্য শিবসাগর জেলার ডৌখোমুখ এলাকায় একটি স্মৃতিসৌধ, যেখানে জুবিন গার্গের প্রতিকৃতি ও মূর্তি স্থাপন করা হয়েছে এবং যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। মনোজ নায়েকের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই তার এই ভালোবাসাকে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। প্রিয় শিল্পীর প্রতি এমন নিবেদন ও আবেগ যে
আজও মানুষের মনে বেঁচে আছে তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন তিনি। আমি যাচ্ছি গুয়াহাটি। কি কারণে জেরক্স মেশিনের কাজ করি। গুয়াহাটি কেন যাচ্ছেন? তাই জুবেনদার ওখানে ঘুরে আসি, মন টানলো তাই। মন একদম ভালো লাগছে না, খুব ইচ্ছে করছে যাওয়ার, তাই যাচ্ছি। জুবিনদার বাড়িতেই যাবেন নাকি? না, জুবেনদার পার্কে যাব, যদি হয় তো ওনার বাড়িতে যাব। পার্কে যেখানে পার্কে কোথায় আছে? মানে যেখানে ওনাকে দেহ সংস্কার করা হয়েছে আচ্ছা, ওখানে যাব। এই মূর্তিটা কার বানানো? এটা আমার বানানো, কি দিয়ে বানিয়েছে? ফাইবার গ্লাস দিয়ে বানানো। তো আমার এমনিতে সঙ্গীত পাগল, আমি গান ছাড়া আমি থাকতে পারি না। হ্যাঁ, গানে অনেক কিছু ভোলায়, মানুষের জীবনে তো অনেক কিছু আছেই। হ্যাঁ, কষ্ট বেদনা অনেক কিছু, তো গানের দ্বারাই সেটাকে পূরণ করি। আর জীবনদা, আমাদের জুবেনদা তো উনি নররূপে নারায়ণ, আমার জন্য খুব ভালো লাগে, কাজ করে। আর কতদিন আর থাকবো পৃথিবীতে, সারা জীবন তো বেঁচে থাকতে পারবো না, কিন্তু যতদিন বাঁচবো ওনাকে সাথে নিয়ে বাঁচবে, মানে এটাই বাচ্চা। উনি নেই, আমার কয়েকটাই যে উনি নেই, ওনার সাথে আমি দেখা করতে পারিনি। ইচ্ছা ছিল দেখা করার আগে? হ্যাঁ, খুব ইচ্ছা ছিল, সেভাবে হয়ে উঠতে পারিনি। চলে যাবে এটা ভাবতে পারেন না? পারিনি। সবারই জন্য বেদনা একটা দিয়ে গেছে, তাই মন ভুলাই, ভালো লাগে ওনার গান শুনি। আজকে রওনা দিলেন নাকি? আজকে রওনা দিচ্ছি। কবে পৌঁছাবেন? মানে আমি হয়তো দেখি কদিন লাগে। চেনেন জায়গাটা? চেনেন যেখানে সমাধি হয়েছে সেটা চেনেন জায়গাটা? না, চিনি না। খুঁজে খুঁজে যাবেন? না, খুঁজে বেরিয়ে গেছি, ভালোবাসার টানে বেরিয়েছি। আপনি পেশা কি আপনার, কি করেন? আমি জেরক্স মেশিন বানাই। মেরামত করেন? হ্যাঁ, মেরামত। আমি 30 বছর ধরে জেরক্স মেশিন। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে আরওয়াই এর দাপুটে জয়, পান্ডাপাড়া বয়েজকে 8-0 ব্যবধানে হারালো। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের পঞ্চম দিনে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে আরওয়াই একতরফা দাপট দেখিয়ে পান্ডাপাড়া বয়েজকে 8-0 গোলে পরাজিত করেছে। খেলাটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে। লিগের সূচনা হয়েছে 17 মে, যা চলবে 26 জুন পর্যন্ত। প্রতিদিনই স্টেডিয়াম জুড়ে খেলা প্রেমীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা লিগকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। মঙ্গলবারের ম্যাচে আরওয়াই এর পক্ষে গোল করেন সাগর ওরাও একটি, বিকাশ ওরাও একটি, মোহাম্মদ রাহুল একটি, বিট্টু ওরাও একটি, চিরঞ্জিত শীল 2টি, অনিমেষ রায় একটি এবং সাগর বর্মন একটি। অন্যদিকে পান্ডাপাড়া বয়েজ কোনো গোল করতে সক্ষম হয়নি। ম্যাচের সেরা খেলোয়াড় বা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুমিত দাস। জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে তাকে ট্রফি প্রদান করা হয় বলে জানা গেছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডে গ্রেফতার ভিডিও প্রশান্ত বর্মন, ভাইপোকেও গ্রেফতার হতেই হবে বিস্ফোরক শ্যামপ্রসাদ। জলপাইগুড়িতে ব্রাউন সুগারের দৌরাত্ম্য প্রতিবাদ করতেই ব্যবসায়ীর উপর হামলা, ভাঙচুর দোকানে। জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।